আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ শুনলে সবাই মনে করে ভারতের হায়দ্রাবাদ, আসলে এটা হচ্ছে ঢাকায় টঙ্গী স্টেশন রোড দিয়ে পুবাইল যাইতে বা পলাশ ঘোড়াশাল যাইতে যে রাস্তাটা আছে স্টেশন রোড দিয়ে, সেই রাস্তা দিয়ে গেলে প্রথম যে ব্রিজটা নিমতলি ব্রিজ পার হয়ে হাতের বামে ঢুকলেই যে এলাকাটা, এই এলাকাটার নাম হায়দ্রাবাদ। তো এটা খুব উইয়ার্ড শোনাইলেও সত্যি কথা যে এলাকার নাম হায়দ্রাবাদ। এবং এখানে আমরা দুইটা বিল্ডিং এর ডিজাইন করেছি, একই সাথে একই টাইমে পাশাপাশি দুইটা বিল্ডিং এর ডিজাইন করেছি এবং দুইটা বিল্ডিং মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা দুইজনই হচ্ছে বন্ধু। তো দুইজন বন্ধু আমার অফিসে গিয়েছিলেন, আমার সাথে কথা বলেছেন, আমার উপর ভরসা রেখেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি সর্বোচ্চ তাদের ভরসার প্রতিদান দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমি একটু বিল্ডিং এর ডিজাইনটা দেখাই। এটা ছিল বিল্ডিং এর ডিজাইনটা। আজকে রোদ পড়েছে প্রচন্ড। এটা ছিল বিল্ডিং এর ডিজাইনটা। তো এটা একটা ডুপ্লেক্স বাসা। এই বাসাটায় আপনার নিচতলায় আছে ড্রয়িং, ডাইনিং, কিচেন, দুইটা বেডরুম, এর সাথে বাথরুম আছে দুইটা, আর দোতলায় আছে চারটা বেড বাথরুম, চারটা বারান্দা, ফ্যামিলি লিভিং স্পেস আছে, সিঁড়ি আছে আলাদা আলাদা দুইটা। আমার নিচতলায় জায়গা আছে 2100 স্কোয়ার ফিটের মতো, দোতলায় 2400 স্কোয়ার ফিটের মতন আছে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে গেটটা দেখছেন, এটা আমাকে নতুন বানানো হয়েছে, অর্থাৎ বাড়ির টোটাল সমস্ত কাজ ফিনিশিং করার পরে বানানো হয়েছে। আমি সবসময় এই কথাটা বলি যে আগে আপনি বাড়ির কাজ শেষ করেন, তারপরে বাউন্ডারি করেন। অনেক বাসায় এটা দেখা যায় যে বাড়ির কাজ ধরে বাউন্ডারি কাজ ধরছে। তো বাউন্ডারি কাজ যে এত খরচা হয় এটা আসলে প্রথমে বোঝা যায়। দেখা যায় বাড়ি আর করা শেষ হয় না, বাউন্ডারি করা শেষ হয়, বাউন্ডারি পড়ে আছে আর বাড়ির খাঁচাটা পড়ে আছে, বাড়ির কাজ আর শেষ হয়নি। এই জন্য আমি সবসময় সবাইকে বলি যে প্লিজ বাড়ির কাজ ধরলে আগে বাড়ির কাজটা মানে যেটা ধরছেন সেটা শেষ করেন, বাউন্ডারি কাজে যায়েন না, বাউন্ডারি কাজ পরে করেন। এই যে বাউন্ডারি গ্রেড বিমটা দেখছেন, এটা কিন্তু যথেষ্ট উঁচু, অর্থাৎ বাড়ি থেকে উঁচু। যখন আমরা বাড়ি থেকে উঁচু না, রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু। যখন আমরা এই বিল্ডিংটার কাজ করতে আসি, এই জায়গাগুলো একদম রাস্তা থেকে প্রায় 5-6 ফিট নিচে ছিল। তো এই যে নিচে থাকাটা, এটা আমরা যদি তখন মানে এলিভেশন ঠিক না করতাম তাহলে বাড়িটা কিন্তু অনেক নিচু হয়ে যায়, এই গেট নিচু হয়ে যেত। আমরা রাস্তা থেকে একটা এলিভেশন ঠিক করেছি। এটা কিভাবে করি আমরা সাধারণত পাইপ এবং পানির মাধ্যমে, এটা আমি আপনাদেরকে একদিন দেখাবো। পাইপের ভিতরে পানি ঢুকায় ম্যানুয়াল উপায়ে আমরা লেভেলিং করি, ওটাকে আমরা ওয়াটার লেভেল বলি। এই ওয়াটার লেভেলটা করার সময় পানির একটা ধর্ম আছে যে পানির পাইপের ভিতরে পানি ঢুকালে দুইটা প্রান্তই সেম হাইটে থাকে। তো সেইটা হিসাব করে আমরা রাস্তা থেকে বিল্ডিংটা 3 ফিট উঁচু করেছি। তো যখন রাস্তা থেকে বিল্ডিংটা 3 ফিট উঁচু করতে গিয়েছি, আমরা দেখলাম যে আর একটু উঁচু করলে ভালো হয়, তো 4 ফিট উঁচু করেছি রাস্তা থেকে। তো তখন নিচু জমি তো রাস্তা থেকে অ্যাটলিস্ট 5-6 ফিট নিচু। তো বিল্ডিং যদি রাস্তা থেকে 4 ফিট উঁচু থাকে তাহলে বোঝেন যে মেইন জমি থেকে বা বিল্ডিং উঠে গেছে 7-8 ফিট উপরে উঠে গেছে। তো জিনিসটা খুব উইয়ার্ড দেখাচ্ছিল। আমার আগের ভিডিওটায় এই প্রজেক্টের আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি এই জায়গাটা দিয়ে যখন হেঁটে গেছি, এই জায়গাটা অনেক নিচু ছিল, তখন ওই বাড়িটা অনেক উঁচু মনে হচ্ছিল, মানে মনে হচ্ছিল কি রে ভাই, এটা কি বানাইছে ইঞ্জিনিয়ার। কিন্তু এখন যখন এই রাস্তাটা বানানো হয়েছে দেখেন একদম এখন কত স্মুথ মনে হচ্ছে বাসাটা এবং দেখতেও ভালো লাগছে। এখন কথা হচ্ছে এই রাস্তা থেকে আমার এটা উঁচু হয়ে গেছে। তো আমি যদি এই রাস্তা কোনো কারণে, কারণ এই রাস্তা ভাঙবেই একটা সময়, এই মেইন রাস্তাটা যখন ভাঙবে এবং এই রাস্তাটা যখন রিপেয়ার করবে সরকারি প্রতিষ্ঠানগুলো, তখন অবশ্যই এই রাস্তাটা উঁচু করবে। ধরেন 5 বছর পরে রাস্তাটা 6 ইঞ্চি উঁচু হইলো, পরের 5 বছর পরে আবার 6 ইঞ্চি উপর উঁচু হইলো, আবার 10 বছর পরে 6 ইঞ্চি 7 ইঞ্চি উঁচু হইলো। এভাবে করতে করতে এই রাস্তাটা যখন আজ থেকে 50 বছর পর রাস্তাটা 2 ফিট যদি উঁচু হয়, তাহলে আমার এই জায়গাটা থেকে রাস্তাটা উঁচু হয়ে যাবে, এটা নিচু হয়ে যাবে, কিন্তু আমার বাড়িটা রাস্তাটা থেকে নিচু হবে না। আর একটা বাড়ি তো আর 5-10 বছরের জন্য করা হয় না, একটা বাড়ি করা হয় লাইফ টাইম, মানে 2-3টা প্রজন্ম যাতে বাড়িটা থেকে যেতে পারে। তো সেই হিসাব করে আমি বাড়িগুলো, তো আমরা এখন বাড়িটা দেখি চলেন। রাস্তাটা এমনভাবে করা হয়েছে যাতে একটা গাড়ি খুব সুন্দরভাবে স্মুথলি যেতে পারে এবং এই স্মুথলি যাওয়ার পাশাপাশি দুই পাশে যাতে গাছ এবং অন্যান্য যে এগুলো থাকে ফিটিং সিস্টেম, সেগুলো যাতে বসানো যায়। এবং এইখানে আমার এখন ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইখানে আমার ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখেন রড বাঁধা হচ্ছে, এটা পুরোটাই ঢালাই করা হবে রাস্তা সহ এবং এখানে গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। হয়তো এই পাশে একটা গাড়ি আর এই পাশে একটা গাড়ি রাখা যাবে। আমার গাড়িটা এখানে আনা হয় নাই কারণ ঢালাই করা হবে, সুতরাং প্রিপারেশন নেওয়া হচ্ছে, গাড়ি রাখার মতন জায়গা এখানে নেই, এই জন্য আসলে এখনই করা হয়নি। তো এটা ঢালাই হইলে পার্কিং টাইলস করা হবে এবং এই যে টাইলসটা এটার সাথে করা হবে, এই জন্য আসলে এই টাইলস করার কাজটা
বাদ ছিল। আমি বাউন্ডারি ওয়ালের কথা বলছি আপনাদেরকে, দেখেন দুই পাশে বাউন্ডারি ওয়াল করা হয়েছে পুরো বিল্ডিংটার, এবং বিল্ডিংটা ওইভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু আমি প্রথমেই ওনাদেরকে বলেছিলাম যে বাউন্ডারি ওয়াল প্রথমে করেন না, ওনারা করেন নাই, ওনারা পরবর্তীতে করেছেন এবং খুব সুন্দরভাবে স্মুথলি বিল্ডিংটা শেষ, বিল্ডিং এর সাথে সাথে বাউন্ডারি ওয়ালও কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল এখানকার কাজ। চলুন আমরা বিল্ডিং এর ভেতরটা দেখাই। তো আমি এখন বিল্ডিংটা দেখানো শুরু করছি আপনাদেরকে। বিল্ডিং এর যে মেইন ইস্যুটা সেটা হচ্ছে ঢোকার সময় এই গেটটা, এটা হচ্ছে একটা এসএস এর গেট। তো এই এলাকায় উনি বাসায় খুব কম থাকেন, ওনার ওয়াইফ মানে আমাদের ভাবি প্লাস বাচ্চারা থাকে, তো সিকিউরিটি একটা খুব বড় কনসার্ন হয়ে দাঁড়াইছে। এই জন্য এই এসএস এর গেটটা প্রথমে করা হয়েছে। আমাদের কাঠের দরজা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গেটটা করা হয়েছে সিকিউরিটির জন্য আলাদাভাবে এসএস এর, এটা তালা মারা থাকবে যে কোনো সময়। এবং এরপরে হচ্ছে আমাদের এই দরজাটা, এটা হচ্ছে আমাদের মেইন যে দরজাটা, ম্যাক্সিমামটা মেইন দরজাটা খোলা থাকে, এই দরজাটা আটকানো থাকে। এই যে এই হচ্ছে আমাদের মেইন দরজাটা, এটা 2 পাল্লার, এটা এই লক করে দিলে ব্যাস আমাদের দরজা লক। আমি যে কোনো দরজায় এরকম একটা সিটকারি রাখার পক্ষে আর কি, যত কিছুই বলেন, যত ভালো লক থাকুক, অটো লক থাকুক, সব কিছু ওকে, কিন্তু এরকম একটা ম্যানুয়াল লক রাখার পক্ষে। এই জায়গাটা হচ্ছে আমার ফ্যামিলি লিভিং স্পেস, ফায়ার স্পেস। এখানে আসার পরে গেস্টরা দাঁড়াবে। তো এখানে আমাদের একটা সিলিং আছে, খুব সিম্পল, কোনো লাইটিং নেই। আর ভিজিবিলিটি কমানোর জন্য বা প্রাইভেসির জন্য এই জিনিসটা করা হয়েছে। এটা প্যানেলিং বলে, এটা উডেন কাজ করা হয়েছে। এরপর ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুম হচ্ছে হাতের ডানে। তো ড্রয়িং রুমে ঢোকার জন্য আমাদের 2টা দরজা আছে, একটা হচ্ছে এখান থেকে, এটা ঢুকি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমে ঢোকার দরজা। আমরা এখনো, ওনারা ফার্নিচার পুরোপুরিভাবে কিনতে পারেন নাই, শেষ করতে পারেন নাই কাজ। এটা ওনাদের পুরানো সোফা কিনবেন পরে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে আমাদের সিলিং আছে, সুন্দর ডিজাইনের একটা সিলিং আছে, সাথে 2টা ডিজাইনের ফ্যান আছে, এর সাথে লাইটের কিছু কাজ করেছেন। এই লাইটগুলো খুব সুন্দর, এই যে লাইটগুলো দেখছেন, এই লাইটগুলো খুব সুন্দর। স্পেশালি এগুলো বাজারে পাওয়া যায়, আমাদের কাছেই আছে, আপনারা নক করলেই পাবেন, আমরা আপনাদেরকে দিতে পারবো। এরপরে এই বাসাটার সৌন্দর্য হচ্ছে পর্দা। যে কোনো বাসায় পর্দা একটা খুব সুন্দর তৈরি করে। তো এই বাসার সৌন্দর্য এই পর্দাগুলো দেখেন, এগুলোর কালেকশন আমাদের কাছে আছে, আপনারা চাইলেই আমাদের কাছে পাবেন। এই যে পর্দাটা একটু দেখান, এটা হচ্ছে খুব পাতলা কাপড়ের, সাদা, আর নিচে হচ্ছে এইটা মোটা পর্দাটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, 2 পাশে 2টা পাল্লার মতন আছে গ্লাসের, আর নিচে হচ্ছে স্টোরেজ। এখানে বেসিক্যালি আমার টিভিটা থাকবে। এই যে যেটা দেখছেন, এটা কিন্তু বোর্ড, এই বোর্ডটা আমাদের কাছে আপনারা পাবেন। এটা কিন্তু মার্বেল টেক্সচারের বোর্ড। এই বোর্ডগুলো এখন বাজারে নতুন আসছে, দেখতে খুব সুন্দর লাগে এবং দূর থেকে মনে হয় একটা মার্বেল পাথর বসানো। এটার গ্লসিনেস এবং এটার টেক্সচারের যে কোয়ালিটি খুব হাই হয় এবং দেখতেও খুব ভালো লাগে। সানগ্লাসটা খুলি, দেখতেও খুব ভালো লাগে। বড় টিভি এখানে বসানোর পরে করা লাগবে। এই টিভির জন্য আবার আলাদাভাবে সুইচিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা ওই পাশের দরজা দিয়ে ঢুকেছি, আর এই পাশের দরজা দিয়ে আমরা বের হব। এখানে আমি এই খাটটার ব্যাপারে বলে রাখি আপনাদেরকে, এই খাটটা এখানে থাকার কথা না, এটা ওই বেডরুমে থাকার কথা। বেডরুমে ওরা কাজ করছে, এখনো রঙের কাজ, ইন্টেরিয়র কাজ করছে, এই জন্য খাটটা বাইরে এনে রাখছে। এর মধ্যে আমিও ভিডিও করছি আর কি। এখানে আমাদের ডাইনিং স্পেসটা থাকবে, ডাইনিং টেবিলটা থাকবে। এটা আমাদের শোকেস বলি আমরা যেটাকে, যেখানে আমার কাচের জিনিসপত্র রাখা হয়। অলরেডি রাখা হয়েছে, আপনাদেরকে আমি দেখাই। যেমন এখানে রাখা হয়েছে এই যে গ্লাসগুলো, এখানে যে প্লেট, কাপ, এগুলো খুব সুন্দর। এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে এবং এই জিনিসটা সিঁড়ির নিচে করা হয়েছে, জায়গার একটা ইউটিলাইজ করা এবং আমার জিনিসটা যাতে কার্যকর হয়, কারণ এখানে ডাইনিং টেবিল থাকবে, পাশেই থাকলে ভালো হয়। সিঁড়ির নিচে আমার কিছু ক্যাবিনেটের কাজও করা হয়েছে, এই যে স্টোরেজের মতন। এখানে কিছু ছোটোখাটো স্টোরেজ করা হয়েছে, কিছু জিনিসপত্র স্টোর করা হয়েছে। আর হচ্ছে 2টা বেড আছে আমাদের এই ফ্লোরে, 2টা বেডের একটা বেড হচ্ছে এখানে। তো এই বেডে আমি বেডরুমগুলো আপনাদেরকে একটু কম দেখাবো, কারণ বেডরুমগুলোর প্রাইভেসির ইস্যু আছে। এটা একটা বেডরুম আছে, এই বেডরুমে কোনো বারান্দা নাই, ক্যাবিনেট করা হয়েছে কর্নারে একটা। আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে কর্নারে আমাদের পিলার সহ আমরা একটা ক্যাবিনেটের জায়গা রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে প্যান, এটা কমন ওয়াশরুম এই ফ্লোরে। সো লো প্যান দেওয়া হয়েছে, যারা বাইরের গেস্ট আসছে এবং যারা হাই কমোড ইউজ করতে পারেন না, ওনাদের জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। এটা গেল আমাদের 1 নম্বর বেডরুম। আর 2 নম্বর বেডরুমটা নিচতলার এটা। তো এখানে আমরা যাচ্ছি না, এখানে প্রাইভেসির ইস্যু আছে। সো এই হচ্ছে আমাদের গেস্ট বেড 2টা। আমি আপনাদেরকে আবার বলে রাখি, ফিনিশিং বাসায় ভিডিও করতে গেলে আমরা বেডরুমগুলো একটু কম দেখাই, কারণ এখানে প্রাইভেসির ইস্যু থাকে। তো আমরা কিচেনে যাই, একটু কিচেনটা দেখাই আপনাদেরকে।
কিচেনে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমি, এটা হচ্ছে আমাদের বেসিনটা, এটা হচ্ছে আমার ওয়াশ বেসিন। অর্থাৎ ডাইনিং রুম থেকে যখন খাবার খেয়ে বা খাবার পরে হাত ধোয়ার প্রয়োজন হবে তখন আমার এখানে আসবে। এখানে এখন অনেক কিছু নাই, কারণ এই বাসায় এখনো ফিনিশিং হয়নি, আমরা বাসায় ওঠার পরে এগুলো আসতো। তো এখানে আমাদের লাইটের ব্যবস্থা আছে। এই যে পেপার, এই যে ওয়ালটা দেখছেন, এটা হচ্ছে ওয়াল পেপার, এই যে এটা, এবং এটা দেখতে খুবই ভালো লাগছে। আর বেসিনের এই আয়নাটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ গেস্টরা আসে এখানে করে হাত ধোবে, এখানে খাবে, সো এটা দেখতে সৌন্দর্যের একটা ইস্যু আছে। এখানে এই যে ড্রয়ার আছে, পাল্লা আছে, আর বেসিনটাও খুব কমফোর্টেবল, কিন্তু পানির বোধহয় একটু সমস্যা আছে, পানির লাইন বন্ধ, বাট আমাদের এগুলো দেখতে খুব টিপটপ। আমরা এসে যাই কিচেনে যাই, এটা হচ্ছে আমাদের কিচেন। কিচেনের যে ব্যাপারটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চুলা এবং সিঙ্ক। এবং আমি এই জিনিসটা সবাইকে বলি সবসময় যে চুলা আর সিঙ্ক যদি একই জায়গায় হয়, অর্থাৎ হাতের কাছে হয়, তখন দুইজন মানুষ দাঁড়িয়ে কাজ করাটা ডিফিকাল্ট হয়। মানেটা আমি বুঝাই আপনাকে। ধরেন এই যে চুলাটা, আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি, পাতিল রাখছি বা রান্না করছি, ঠিক সিঙ্কটা যদি আমার এখানে হইতো তাহলে কি হইতো, আরেকজন এখানে দাঁড়ায় কাজ করতে একটু ডিফিকাল্টিস ফেস করতো। তো আমি যেটা করি সেটা হচ্ছে চুলা এখানে, আমার সিঙ্ক ওইখানে। সো এখানে সিঙ্ক থাকার সুবিধা কি, যে এখানে কাজ করলে পানিটা হলো না, চুলায় যারা রান্না করবে তাদের সাথে কোনো প্রবলেম হলো না। এটা এরকম টান দিয়ে চাইলে যে কোনো দিকে করে আবার সুন্দর মতো রাখা যায়। পানিটা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে ফালানো যায়, এরকম এই একটা, তিনটা ওয়েতে পানিটা ফালানো যায়। আর ধরেন এখান থেকে প্লেট পরিষ্কার করে ঠিক এই জায়গাটায়, এই যে প্লেট, ধরেন আমি এই প্লেটটা পরিষ্কার করবো, আমি প্লেটটা নামাইলাম, এটা আমাদের র্যাক প্লেট রাখা। তারপর আমি এখান থেকে ক্লিন করলাম, আমার প্রয়োজন একটু স্পিড পানি লাগবে, পানিতে ময়লা আছে প্লেটে, এই যে পরিষ্কার করলাম, ছেড়ে দিলাম। যদি পানিটা একটু করে ফেলা যায়, এটা এরকম করা যায়। দেখেন পানির স্পিডটা কীভাবে বাড়ছে কমছে। প্লেটটা পরিষ্কার করলাম, বন্ধ করলাম, এই পানিটা ঝাড়লাম, আবার খুললাম। এখানে দেখেন এই একটু এদিকে আসেন, এই যে প্লেট রাখছি এর নিচে একটা ট্রে আছে, এই যে, এবং ট্রেটা করে, এই যে আমি প্লেটটা রাখছি, প্লেট থেকে পানি পড়ছে, এই পানিটা এই ট্রেতে গিয়ে পড়বে, এবং এই ট্রেটা মোটামুটি ভরে আসলে এটা এখানে বের করে এভাবে ছাড়লেই পানিটা আস্তে করে পড়ে পরিষ্কার হয়ে যাবে। এতে কি হবে, ইটা নষ্ট হবে না, এটা কি বলে, ক্যাবিনেটটা নষ্ট হবে না। এছাড়া এই যে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা এখন অনেক জায়গায় ইউজ করছি আমরা। এই হ্যান্ডেলটা একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, হ্যান্ডেলটা ধরে এইভাবে টান দিলে আস্তে করে খুলে আসে, এবং ছোটরা চাইলে হ্যান্ডেলটা রিচ করতে পারে। ধরেন হ্যান্ডেলটা যদি এখানে থাকতো, ছোট মেয়ে বা ছোট ছেলেরা চাইলেই এইখানে রিচ করতে পারে না, বাচ্চারা এখানে রিচ করতে পারে, এখান দিয়ে ওরা খুলে অনেক কিছু নিতে পারে, বাবা মাকে হেল্প করা বা বিভিন্ন কাজে হেল্প করতে পারে। ওকে, তারপর আমাদের ক্যাবিনেট আছে, এখানে আছে পাল্লা, এই যে, তারপর এখানে আছে, এটা হচ্ছে আমাদের কিচেন হুড। বর্তমানে কারেন্ট চলে গেছে, বিদ্যুতের একটু সমস্যা, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। রান্না করা অবস্থায় হুডটা চালাই দিলে টোটাল গ্যাসটা এটা টেনে নিয়ে যাবে। সো এই যে ক্যাবিনেটগুলো, ক্যাবিনেটের মধ্যে তেল চর্বি জমবে না। এখানে আমাদের আরেকটা এই একটা পাল্লা আছে। আর এই জিনিসটা খুব এক্সাইটিং, এটা খুব সুন্দর। প্রথমে এই দুটো খোলার পরে চাইলে এটা এভাবে নামানো যায়, এভাবে ধরে আস্তে করে টান দিলে এটা নেমে যাবে। এবং এখানে কাপ দৃশ্য দেখেন, এই যে রাখা হয়েছে 4 কাপ, বাটি, মগ, এখনো অনেক কিছু করা বাকি আছে এখানে। তো এটা একটা সুন্দর সিস্টেম। আবার ধাক্কা দিলে জিনিসটা আবার জায়গা মতো চলে যাবে। এগুলো আপনারা আমাদের কাছে পাবেন যখনই প্রয়োজন মনে করবেন। এরকম আরো অনেক অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে। এই হচ্ছে আমার ক্যাবিনেটগুলো উপরের, এটা বোধহয় লক করা, সরি, এইটা একটা, এটা হচ্ছে ওই যে পাইপটা যাচ্ছে, ওই পাইপটা হচ্ছে কিচেন হুডের পাইপ। এই হচ্ছে আমাদের কিচেনের মোটামুটি কার্যক্রম। আর একটা জিনিস আছে কিচেনে ওনাদের, সেটা হচ্ছে স্টোর। এটা হচ্ছে স্টোর রুম। স্টোর রুমে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ, ডিপ ফ্রিজটা রাখা আছে এবং কিছু মালামাল রাখা আছে স্টোরে। রুম কেন প্রয়োজন এই ধরনের বাসায়, কারণ চাল, ডাল, তেল, নুন, মরিচ যাতে এনে রাখা যায়। কিচেনের লাস্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে কিচেনের বারান্দা। সো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ডাউন ওয়াশ। এটা আমি ওই সময় দেখাইনি, কিচেন থেকে এই জায়গাটা থেকে সার্ভ করার জন্য, খাবার সার্ভ করার জন্য এটা বানানো হয়েছে। এটা চাইলে এরকম বন্ধ করে দেওয়া যায়, আবার এখান থেকে দেওয়া যায়। এটা সুবিধা হয়, মহিলাদের বাইরে আসা লাগে না বারবার খাবার সার্ভ করার জন্য। তো আমাদের নিচতলা দেখানো শেষ, আমরা এখন দ্বিতীয় তলায় যাব। সিঁড়িটা আমাদের খুব সিম্পলি
এই সিঁড়িটা এভাবেই উঠছে এবং এটা ফুল হাইট। উপরে দেখতেই পাচ্ছেন ঝাড়বাতিটা, আমাদের রেলিংটা এসএস এর, এবং এই যে গ্লাসটা করা হয়েছে এটা ডিজাইনের গ্লাস। এই তো এই হচ্ছে আমাদের ঝাড়বাতিটা সুন্দর, এটা ওখান থেকে দেখা যাবে এবং রাতের বেলা এই ঝাড়বাতির ভিউটা খুব চমৎকার আসবে। এখানে একটা সিলিং করা হয়েছে, সিলিং থেকে লাইটের ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে লাইট, মাঝখান দিয়ে একটু অন্যরকম লাইট দেওয়া হয়েছে। আর যেটা দেখাতে চাইছিলাম যে এটা একটা ওয়ালপেপার, ওয়ালে পেস্ট করা হয়েছে। সেম জিনিসটা এপাশেও আছে, এটা একটা ওয়ালপেপার, ওয়ালে পেস্ট করা হয়েছে। টোটাল 4 ডিজাইনের ওয়ালপেপার দেওয়া হয়েছে। আমি দুটো দেখিয়েছি আপনাদেরকে, এটা আরেকটা, আর লাস্ট ওয়ালপেপারটা হচ্ছে এটা। তো অনেকে বাসার ভিতরে ওয়ালপেপার পছন্দ করেন না, বাট আমার কাছে মনে হয় যার বাসা ওনার পছন্দ হয়েছে দ্যাট মিনস ওকে। আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস। সো আমাদের বিল্ডিংটাতে 2টা আলাদা আলাদা সিঁড়ি, এই কথাটা আমি প্রথমেই বলেছিলাম। একটা সিঁড়ি হচ্ছে এ পাশে যেটা দিয়ে আমি উঠলাম, আরেকটা সিঁড়ি হচ্ছে ঠিক বরাবর অন্য পাশে যেটা দিয়ে আমি উঠবো একটু পরে। তো ফ্যামিলি লিভিং এর সাথে আমাদের একটা টেরেস স্পেস আছে, এটা হচ্ছে আমাদের টেরেস স্পেস। এখানে বসলে ভালো লাগে, জায়গাটা সুন্দর, সামনে পুরোটাই খোলা। আর একটু এই জায়গাটার কথা আমি বলেছিলাম যে এটা গ্রাম্য জায়গা কিন্তু ঢাকা শহরের মধ্যে, মানে আমার ঢাকা থেকে উত্তরা থেকে এখানে আসতে সর্বোচ্চ 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। সো ইটস ভেরি গুড প্লেস ফর লিভিং। তো এখন আমি বেডরুমগুলো দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড বলতে এখানে আসলে একজন স্টুডেন্ট থাকেন, ভদ্রলোক আমাদের আশেপাশেই আছেন, ঘুরতেছেন। তো এটা হচ্ছে ওনার বেডরুম। আমি সবগুলো বেডরুম আপনাদেরকে দেখাবো না, শুধু এই ভদ্রলোকের বেডরুমটা দেখাবো। উনি খুব গোছালো মানুষ, ওনার স্টাডি টেবিল, আর এই পাশে হচ্ছে ওনার ক্যাবিনেট। ভেতরটা দেখেন না, আমি জাস্ট একটু খুলছি। এই যে পাল্লাগুলো দেখছেন এগুলো বোর্ডের, এর সাথে কিছু কাজ করা হয়েছে। এবং ক্যাবিনেট আমি খুলে দেখাচ্ছি না কারণ এটা ওনার প্রাইভেসি জিনিসপত্র আছে। এছাড়া ক্যাবিনেটের এই পাশে বেশ খানিকটা জায়গা আছে, এই যে এখানে হ্যাঙ্গিং অপশন আছে, বিভিন্ন ধরনের অপশন আছে। যেহেতু উনি ছেলে মানুষ তাই ওনার ড্রেসিং টেবিলের দরকার নেই, যার কারণে একটা গ্লাস, এমনিতে একটা মিরর দেওয়া হয়েছে যাতে সে রেডি হইতে পারে। তো এই হচ্ছে চাইল্ড বেডটা, অ্যাকচুয়াল চাইল্ড বেড। এছাড়া একটা বাথরুমের অপশন আছে, বাথরুমের সাথে আমাদের একটা ক্যাবিনেট আছে, একটু হ্যাঙ্গিং এর ব্যবস্থা আছে। এখানে কমোড আছে, বেসিন আছে। বাথরুমের টাইলসটা সুন্দর, আর এই বেসিনগুলো, শাওয়ারগুলো সুন্দর। আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার সুইচটা, এটা হচ্ছে সুইচটা, এটা এগুলো ঘুরাইলে এটা শাওয়ারটা খুব কমফোর্টেবল, বেশ কমফোর্টেবল। এর সাথে আবার হ্যান্ড শাওয়ার আছে। এই তো এই বেডরুমে লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে আমার ব্যালকনিটা, এটা ফ্রন্টে খুব সুন্দর জায়গা। এখানে একটা ছোট্ট আছে, স্পেস আছে। তো আস্তে ধীরে ওঠার পরে ওনারা সিদ্ধান্ত নেবেন আসলে এই জায়গাটা কি করবেন। গ্লাসটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এই বারান্দার সাথে লাগোয়া দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। এক নম্বর হচ্ছে গ্রিলটা, এটা হচ্ছে স্লাইডিং গ্রিল সিকিউরিটির জন্য। সো এটা তালা মারে দিলে আর চোর বা কোনো কিছু ঢোকার সম্ভাবনা নাই। আর পর্দাটা সুন্দর। এই ধরনের পর্দাগুলোর সবচেয়ে মজার জিনিস হলো এগুলোর ইটা ভালো, ফেব্রিক্সটা ভালো এবং কালারটাও সুন্দর। কালার চুজিংটা নির্ভর করে পর্দার বাসার মালিকের পছন্দের উপরে। সো আমরা এটা নিয়ে টোটালি কথা বলি না এবং এটা নিয়ে কথা বলাটা খারাপ দেখায়। পর্দার যখন বিষয়টা চলে আসে কোনো বাসায়, তখন আমরা বাসার মালিকের সাথে কথা বলি, সম্পূর্ণরূপে 100% ওনাদের উপর আমরা নির্ভর করি। তারপরও আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ ওনাদেরকে সাজেস্ট করার জন্য যে পর্দাটা যাতে ভালো হয়। এখানে পর্দাটা খুব সুন্দর হয়েছে, ওনাদের পছন্দ অনেক ভালো। তারপরে পরের বেডরুমটা যাই। পরের বেডরুমটাও এরকমই। এই বেডরুমে এখনো বেড নেই, এটা এখনো গোছানো না। সো পুরোনো ফার্নিচার আমরা না ঢুকি ভেতরে, পুরোনো ফার্নিচার এনে রাখা হয়েছে। এটা একটা ওয়াশরুম আছে, এই যে এটা হচ্ছে ওয়াশরুম আছে। এরপরে ওনাদের আরেকটা বেডরুম, আরো 2টা বেডরুম আছে। একটা বেডরুম হচ্ছে এই পাশে, এই পামে দেখানো, এখনো খাট রাখা হয়নি, পুরোনো কিছু ফার্নিচার আছে। তো এটা ওনার মেয়ের বেডরুম। সো সে তার জন্য একটা ড্রেসিং টেবিলও দেওয়া হয়েছে, ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজানো হয়েছে।
এবং ড্রেসিং টেবিলে তার সাজুগুজু সাজসজ্জার যত ধরনের জিনিসপত্র প্রয়োজন আছে সবকিছু এখানে আছে। এরপরে হচ্ছে মাস্টার বেড, যেটাতে উনি থাকেন। সরি, আমি আরেকটু দেখাই যে এখানেও একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। মাস্টার বেড হচ্ছে এটা আমাদের পুরো বাসায় একটা রুমই এসি আছে। ওনারা এসি আসলে খুব কম পছন্দ করেন না এত বেশি লাগানো, এই জন্য একটা এসি লাগিয়েছেন। আর খাটটা একটু ডিজাইনের খাট পছন্দ করেন ভাই, তাই ডিজাইনের খাট করেছেন। আমি এই জিনিসটা সবাইকে বলি যে যার পছন্দ যেরকম, তার পছন্দকে মূল্যায়ন করাটা ইম্পর্টেন্ট। সো এই বাড়িটা যার, ওনার পছন্দ হচ্ছে এই ধরনের খাট। আমার কাছে এই খাটগুলো মোটামুটি ভালো লাগে। গেলাম, আমরা বাথরুমটা দেখে, এখানে একটা ক্যাবিনেট স্পেস আছে। ঢোকার পরে সাথে সাথে ঢুকেই বাথরুম না, ঢোকার পর একটা ক্যাবিনেট স্পেস থাকবে। আর এখানে এই ডোরগুলো এই বাসায় ইউজ করা হয়েছে, এগুলো গ্লাস ডোর। সো চাইলে এইভাবে খুলে তারপরে ইউজ করা যায়। পুরোপুরি যাচ্ছি না আমি। ওনার বারান্দাটাও বেশ বড় বারান্দা। এগুলো MS এর কাজ করা হয়েছে, এগুলো আমাদের ডিজাইনের ছিল। ডিজাইন থেকে বড় করে ওনারা এভাবে ডিজাইন করেছেন, আমরা করে দিয়েছি। রেলিংগুলো SS এবং গ্লাস, রেলিংগুলো SS এবং গ্লাস। এই বারান্দাতেও স্লাইডিং গ্রিল আছে এবং পর্দা আছে। আর এই বেডরুমের লাস্ট যে জিনিসটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ক্যাবিনেটটা। এটা হচ্ছে ক্যাবিনেট। আমি ক্যাবিনেটের দরজাগুলো খুলবো না, কারণ এখানে ওনাদের পার্সোনাল জিনিসপত্র আছে। দেখতে পারেন এই একটা পাল্লা, 2, 3, 4। আমরা পাল্লা গুনেই ক্যাবিনেট যখন ডিজাইন করা হয়, পাল্লা গোনা হয় যে কয়টা পাল্লা হবে। সো দেখেন 1, 2, 3, 4, এখানে 5, 6, 6 পাল্লা। এইভাবে আমি হিসাব করে দিয়েছিলাম, ওনারা ঠিক এভাবেই ডিজাইনটা করেছেন। আমি সাধারণত ক্যাবিনেট বিল্ডিং যখন বানানো হয়, তখন আমি মানে ফিনিশিং এর সময় একদম সচেতনভাবে প্রত্যেকটা বেডরুমের ক্যাবিনেটের হিসাব করে দিই। ইন্টেরিয়র ডিজাইনাররা যখন আসে, তখন আমার দেওয়া সেই হিসাব অনুসারে তাদের ডিজাইনের কাজ করে। আমি কিন্তু বলি না যে এই ক্যাবিনেট কিভাবে ডিজাইন করা, এটা আমার ইন্টেরিয়র ডিজাইনার করেছে। আমি বলেছি যে এখানে কয়টা পাল্লা হবে, কারণ আমার একটা হিসাব থাকে। আমি যখন বিল্ডিংটা ডিজাইন করেছি আমার আর্কিটেক্ট, তখন তার হিসাবে এখানে 6টা পাল্লার পরে এই যে সুইচগুলো রাখা হয়েছে, তারপরে দরজাটা। সো আমার একটা মেজারমেন্ট করি আমি প্রথমে, যে আমি যখন গাঁথনি করেছি তখন মেজারমেন্টটা করেছি যে আমি দরজা দিয়ে যখন ঢুকবো, আমার এই দরজাটা এসে এখানে যখন লাগবে, এই যে দেখেন, তো এই পর্যন্ত হচ্ছে আমার দরজার ওপেনিং আমি হিসাব করেছি। তারপরে জায়গাটুকু আমার সুইচ, তারপরে অল্প একটু জায়গা রেখে আমার ক্যাবিনেটটা স্টার্ট হয়েছে। তারপর আমি পাল্লা হিসাব করেছি, 16 ইঞ্চি করে একটা করে পাল্লা। 1, 2, 3, 4, 5, 6। তো এই 5, 6 এ এসে একটু মেজারমেন্টের সমস্যা হয়েছে, যার কারণে আমরা কি করছি 1, 2, 3, 4 4টা পাল্লা রাখা। বাকিটা আমার যেহেতু মেজারমেন্টের সমস্যা হয়েছে, আমি এখানে ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছি। এখন এই যে 4টা পাল্লা, এই 4টা পাল্লার মধ্যে ওনারা ওনাদের মতন করে সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো একটা পাল্লার মধ্যে একটার মধ্যে মানে এই দুইটার মধ্যে ম্যাডাম আছেন, এই দুটার মধ্যে বাসা স্যার আছেন। দুইটা ক্যাবিনেট দুইজনের জন্য আলাদা করে। সো হয়ে গেল। চলেন এবার আমরা ছাদে যাই। তো আমাদের এই বাসায় লাইট সার্কুলেশনের ইস্যুটা আমি খুব ইম্পর্টেন্ট ছিল। দেখেন, আমি যে পুরো বাসায় ঘুরতেছি, কোনো অন্ধকার নেই, বিশেষ করে এই জায়গাটায় কোনো অন্ধকার নেই। এটার কারণ হচ্ছে ওই পাশে যে ওপেনিংগুলো দেওয়া হয়েছে, ওই ওপেনিংগুলো থেকে প্রচুর লাইট আসছে। আর এখন যে লাইটগুলো জ্বালানো দেখছেন, এগুলো বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আমি লাইটগুলো জ্বালিয়েছি, যে দেখেন কত সুন্দর পছন্দ হতে পারে একটা মানুষের। এই দেখেন ক্যাবিনেটগুলো এখানে রাখার জন্য জায়গা করা হয়েছে। প্লাস এই হচ্ছে টিভিটা। এই টিভিটা ছোট এই কারণ হচ্ছে এখানে ফ্যামিলি লিভিং স্পেস। সো ওনারা এখানে বসে টুকটাক টিভি দেখার জন্য এটা রাখ করা, সাথে ডিজাইন করা হয়েছে। আর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে সিঁড়িটা, এটা হচ্ছে এই রেলিংটা, আপনাদেরকে নিচের রেলিংটা, এটা সেম ডিজাইন। এটা একটা সুন্দর ডিজাইন, SS এর সাথে গ্লাসের একটা কাজ করা হয়েছে। আর এই হচ্ছে আমরা ছাদে যাওয়ার সিঁড়ি। সো দুইটা সিঁড়ি 2 স্টেপের, 1 স্টেপের, সরি, একটা উঠলাম, একটা রেস্টিং এরিয়া, তারপর আবার উপরে গেলাম। এটা হচ্ছে সিঁড়ি। তো ছাদের এই অপশনটা, ছাদটা ওপেন আছে এই মুহূর্তে। ওনারা ল্যান্ডস্কেপিং এর কাজ করবেন, মাত্র টাইলসটা করে শেষ করেছেন। পুরো ছাদটা এই মুহূর্তে ওপেন আছে। আর উপরে পানির ট্যাঙ্ক আছে। পানির ট্যাঙ্কে যাওয়ার জন্য এই সিঁড়িটা, এটা আমি অনেককে সাজেস্ট করি যে উপরের ছাদে যাওয়ার জন্য আলাদাভাবে সিঁড়ি না বানায় এভাবে। তো এই সিঁড়িটার মূল ইস্যুটা হচ্ছে, দেখেন যে মাঝখানে একটা পাইপ থাকবে, এটা MS এর, এটা কিন্তু SS না, MS এর। আর চারপাশ দিয়ে এরকম স্টেপগুলো উঠে যাবে, খুবই কমফোর্টেবল এবং স্মুথ। ছাদটা পুরোটাই খালি এবং খোলা। তো আমরা যদি ছাদে চাইলে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো কাজ যে কোনো সময় করা যাবে। বিল্ডিংটা বানানোর আগে আমি যখন এখানে এসেছিলাম, এইটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে জায়গাটা অনেক নিচু ছিল। এখন পর্যন্ত জায়গাটা অনেক নিচু। পিছনে দেখেন ওই যে জায়গাটা ওনার না, ওই জায়গাগুলো দেখেন নিচু, পানি জমে আছে। সো যখন আমরা এই বিল্ডিংটা করতে এসেছি,
তখন এই এত নিচু জায়গায় একটা বিল্ডিং বানানো আসলে খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু ছিল এবং এত উঁচু কেন বিল্ডিং করছি এটা নিয়ে অনেকের আপত্তিও ছিল, অনেকে বলেছে যে এত উঁচু বানানোর কি দরকার। কিন্তু যখন বিল্ডিংটা এখন ফিনিশিং আসছে এখন অনেকে বলতেছে হ্যাঁ ঠিক আছে এটা ওকে। সো আমি এই জিনিসটা সবাইকে উদ্বুদ্ধ করি যে বিল্ডিং উঁচু বানান। এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই জেলাগুলোতে যে বন্যাটা হইলো, এইসব অঞ্চলে তো কখনো বন্যা হয় না, হওয়ার কথাও না। কেন হইলো? দুটা কারণে হইলো। এক নাম্বার হচ্ছে আমরা ভারত থেকে আসা পানিগুলো যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রাখি নাই, আর দুই নাম্বার হচ্ছে ভারত থেকে অন্যায়ভাবে পানি ছেড়ে দেওয়া, পানিগুলো বাদ দিয়ে আটকে রাখে হঠাৎ করে অনেকগুলো পানি ছেড়ে দেওয়া, যে পানিগুলো আমাদের যাওয়ার মতন জায়গা, যার কারণে পানি জমে গেল। এই যে জমলো, যাদের বাড়িঘর ডুবলো তাদের ক্ষতি হয়েছে। এই জন্য বাড়ি উঁচু করাটা ইম্পর্টেন্ট। সো আমি বলবো, এই কথা বলবো না যে বাড়ি উঁচু করলেই বন্যার হাত থেকে আপনার বাড়ি বেঁচে যাবে, এমন না, বাট যতটুকু উঁচু করবেন ততটুকু তো বাঁচলো, এটা হচ্ছে ইস্যু। তাই যারা বাড়ি করবেন কথা বলেন আমাদের সাথে, আমরা ডিজাইন করে দিই আপনাকে, বাড়ির সৌন্দর্যটা বজায় রাখেন। টাকা এমনিতেও খরচ হবে, আপনি সুন্দর করে বাড়ি করলেও খরচা হবে, সুন্দর ছাড়া বাড়ি করলেও সেম খরচাটাই হবে। তাই যোগাযোগ করেন, আমরা সুন্দর একটা ডিজাইন করে দিই, ওই ডিজাইনে বাড়ি বানান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।